দেখলাম, ধরুন প্রথম যখন খসড়াটা বিহারে হলো, বেরোলো ভোটার লিস্টের, সেখানে আমরা দেখলাম 65 লক্ষ মানুষের নাম নেই, 65,64,015 জন। সেটাকে যদি আমরা 243টা আসনের মধ্যে ভাগ করে নিই, তাহলে খুব সিম্পল ম্যাথমেটিক্সের জায়গা থেকেই ওটা 25,000 থেকে 30,000-এর একটা ভোটার মাইনাস হয়ে যাচ্ছে। 34 বছর পশ্চিমবঙ্গে তারা ছিলেন, সেখানে আমাদের সেই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। সিঙ্গুর নন্দীগ্রাম পর্যায়ে আমরা সেই লড়াইয়ের মধ্যে ছিলাম। তো তারপরেও তো আমরা এখন আমরা ডায়ালগের মধ্যে আছি, আমরা আলোচনা করছি, আমরা তো চাইছি। কাস্ট অনেকটা ক্লাস আর কাস্ট মিলে বসে আছে, সুতরাং ক্লাস স্ট্রাগলটা কাস্টের মধ্যে দিয়ে হয়তো পরিচালিত হবে। সেটাও সম্পূর্ণ ধর্মের, কেউ কেউ বলছেন যে ওখানে হিন্দু মুসলমানের মধ্যে ডিভিশনটার মধ্যে ভোটটা হচ্ছে, একেবারেই হচ্ছে না, সেটা একেবারেই হবে না। নমস্কার, নাগরিক.net-এর পডকাস্ট সিরিজ সব প্রশ্ন চলবে আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা কথা বলবো বিহার নির্বাচন নিয়ে। আপনারা জানেন যে বিহারের বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়, এবং এই লড়াইতে মূল দুই প্রতিপক্ষ, একদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, যার গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের জেডিইউ, অন্যদিকে বিরোধীদের জোট মহাগঠবন্ধন। এই মহাগঠবন্ধনে বামপন্থীরা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, এবং এই বামপন্থীদের মধ্যে সবচাইতে বড় শক্তি বিহারের বাম আন্দোলনের প্রধান শক্তি সিপিআইএমের লিবারেশন, যারা গতবারও বিধানসভা নির্বাচনে এবং 24-এর লোকসভা নির্বাচনে দারুণ ফলাফল করেছিল। এবারেও তারা 20টি আসনে লড়াই করছে। আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি সিপিআইএমের লিবারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অভিজিৎ মজুমদারকে। অভিজিৎদা, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিলেন বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নাগরিক.net-কে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে এই মহাজোটের ব্যাপারটা কি? মানে আমরা দেখলাম যে রাহুল গান্ধী, দীপঙ্কর ভট্টাচার্য, তেজস্বী যাদব একসঙ্গে বিরাট মিছিল করলেন, ভোটাধিকার যাত্রা, একটা ঢেউ উঠল। তারপরে দেখলাম যে আলোচনা চলছে তো চলছেই, প্রার্থী তালিকা নিয়ে কিছুতেই কোনো সমঝোতায় পৌঁছানো যাচ্ছে না, আর এখনও বেশ কয়েকটা আসনে একে অন্যের বিরুদ্ধে লড়াই চলছে। ব্যাপারটা কি ঠিক জেল করলো না? না, জেল করলো না তো বলাই যায় না। মানে আলটিমেটলি তো সব কিছুর পরেও আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি মহাগঠবন্ধনের মধ্যে। এখন দেখুন, যদি দেখেন যে কংগ্রেস পার্টি সেটা ভারতবর্ষের সবচেয়ে পুরনো একটা শাসক দল, তার সঙ্গে আরজেডিকে যদি দেখেন, সেটাও বিহারে দীর্ঘ সময় ধরে তারা শাসক দল হিসেবে এখানে ছিল, এবং তাদের যে সুতরাং তাদের যে বিষয়গুলো থাকে, অনেক বেশি নিচের তলার চাপ, সেই সমস্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের নিশ্চয়ই কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। তাদের একটা এই ডিফারেন্সটা কোথাও না কোথাও দাঁড়ায়। অ্যান্ড ইলেকটোরাল ব্যাটলের মধ্যে দিয়ে তো কেউ এটাকে বলতে পারেন কম্প্রোমাইজ, কেউ বলতে পারেন এটা ক্যাপিচুলেশন, কিন্তু আমরা যেটা চেষ্টা করেছি কনসিস্টেন্টলি, সেটা হচ্ছে যাতে মহাগঠবন্ধন একটা জায়গাতে দাঁড়িয়ে একত্রিতভাবে লড়াইটা আমরা দিতে পারি। তার জন্য যা ভেতরে যে যত কিছু, ধরুন অনেক মিডিয়া কাভারেজও হয়েছে যে এটার সঙ্গে ওটা মিলছে না, তার সঙ্গে তার বিরোধিতা হচ্ছে, উনি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন না, এই ধরনের কথাবার্তা বলার পরেও শেষ যে সাংবাদিক সম্মেলনটা হয়েছে, সেখানে যে ভয়েসটা রিইটারেটেড হয়েছে, সেখানে কিন্তু এই জোটটা যে একত্রিতভাবে তারা লড়াই করছেন, এটা ঠিকই যে 8-10টা কেন্দ্রে সেখানে একটা ফ্রেন্ডলি ফাইটের কথা বলা হয়েছে। আমরা একটু যদি সময় থাকে আমি একটু ডিটেলে যেতে চাই, এই কারণ শ্রোতা বন্ধুরা তারা বুঝতে পারবেন না বিষয়টা। আমরা কিন্তু একটা সংযোজকের ভূমিকায় চেষ্টা করেছি, বিশেষ করে আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপঙ্কর লাগাতারভাবে তিনি চেষ্টা করেছেন যে এই জোটটার মধ্যে যা সমস্ত ধরুন ইন্টারনাল র্যাংলিংসগুলো থেকে যায়, সেইগুলো থেকে বেরোনো এবং
একটা জায়গাতে দাঁড় করানো। সেখানে ক্ষেত্রে মুকেশ সাহানিকে বলুন, ভিআইপি, তাদের সঙ্গে আমাদের একটা ডায়ালগ করতে হয়েছে। আমরা কংগ্রেসের সঙ্গে ডায়ালগ করেছি, আমরা আরজেডির সঙ্গে ডায়ালগ করেছি, করে এখন যে অবস্থাটা আছে এটা কিন্তু সে অর্থে ইউনাইটেডলি একটা জায়গাতে দাঁড় করানো এবং ফাইটটা করা, সেটা কনফিডেন্টলি এই লড়াইটা হবে। এবারে বিহারের নির্বাচনে তো ধরুন যুযুধান দুই পক্ষ, সেটা ছাড়াও আরও দুটো ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। পরেরটায় পিকে ফ্যাক্টর ডেফিনেটলি পরে আসছি সেটাতে। তার আগে যদি একটু আপনি বলেন যে যেভাবে এসআইআর হলো বিহারে, তাতে অনেকে বলছেন যে ভারতে নির্বাচনী গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রটাই একটা কার্যত প্রহসনে পরিণত হচ্ছে। আপনারা প্রচুর এই নিয়ে কথা বলেছেন, রাস্তায় ছিলেন, কিন্তু এই বিধানসভা নির্বাচনে বিহারের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গেও এসআইআর অলরেডি শুরু হয়ে যাচ্ছে, এসআইআর কতটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে হয় আপনার? ডেফিনেটলি একটা ফ্যাক্টর হবে, এবং এটা যাতে ফ্যাক্টর হয়ে উঠতে পারে তার জন্য এসআইআর। কারণ ভারতবর্ষে মানুষের কাছে কিন্তু এই বার্তাটা নেই যে বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটাকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন 2002-এর কথা বলা হচ্ছে, বিহারের ক্ষেত্রে 2003 সেটা একটা এসআইআর হয়েছিল, এবং তারই একটা পরবর্তীভাবে তার একটা আপডেশন সেটা আমরা করছি বলে নির্বাচন কমিশন দাবি করছেন। ভারতবর্ষের আগে কোনোদিন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়নি। যেটা হয়েছিল সেটা হচ্ছে আইআর বা এসএসআর, অর্থাৎ আমাদের দেশে যে নির্বাচনী তালিকা তার একটা কিন্তু নির্বাচন থাকুক এবং না থাকুক প্রতি বছরই একটা রুটিন এক্সারসাইজ আছে। সেটা হলো যে নভেম্বর মাস থেকে মোটামুটি শুরু হয়, অর্থাৎ নতুন যারা ভোটার হিসেবে নথিভুক্ত হচ্ছেন যারা, এবং যারা মৃত, যারা মারা গেছেন ইতিমধ্যে, তাদের নাম যুক্ত করা এবং বিযুক্ত করা, এই দুটো প্রসেসের মধ্যে দিয়ে নভেম্বর থেকে সেটা বেসিক্যালি জানুয়ারি মাসে এসে একটা সামারি রিভিশন এসআর, সেটা কিন্তু একটা রেগুলার প্রসেস প্রতি বছরই করা হয়, কারণ এই আপডেশনটা খুব ইম্পর্টেন্ট। তো ধরুন বিহারেও যেটা জানুয়ারি মাসে হয়েছে, পশ্চিমবঙ্গ সেটা জানুয়ারি মাসে হয়েছে, শুধু আপডেটেড একটা ভোটার লিস্ট কিন্তু ইলেকশন কমিশনের কাছে আছে। এবং আইআর যেটা অর্থাৎ ইন্টেন্সিভ রিভিশন, সেটাও কিন্তু খুব একটা লোকেশনে, একটা কেন্দ্রে বা কতগুলো বুথে, যেখানে কতগুলো ডিবেটস আছে, ডিসপিউটস আছে, সেসব ক্ষেত্রে করা হয়েছে। সুতরাং এই যে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই শব্দবন্ধ নতুন, এবং সেটার মধ্যে যে অভিসন্ধিটা, সেই অভিসন্ধিটা কিন্তু বিহারের অন্তত মানুষ সেটা বুঝে গেছেন, এবং সেদিক থেকে আমার মনে হয় মহাগঠবন্ধন সামগ্রিকভাবে, মানে শুধু আপনি ফ্র্যাকচার অফ ইউনিটি, সেটা হয়তো আসন ভাগাভাগির ক্ষেত্রে এর সঙ্গে, সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভোটাধিকার যাত্রা, সেটা এই ইউনাইটেড থ্রাস্টটা, এই যে আমরা একত্রিতভাবে যেটা বিহারের 20টা জেলায় ইন্টেন্সিভলি সেই প্রচারটা করা হলো, এবং যে জমায়েতটা মানুষের আগ্রহ আমরা দেখেছি, যেটা পশ্চিমবঙ্গে এক্ষুনি নেই, সেটার একটা তো বড় ইম্প্যাক্ট আছে। এবং সেইখানে কিন্তু কোথাও আমরা কোনো চিট দেখতে পাইনি, যেটা খুব ইম্পর্টেন্ট। রাস্তায় দাঁড়িয়ে, মাঠে দাঁড়িয়ে এই যে একটা বড় চক্রান্তের বিরুদ্ধে মানুষকে অ্যাওয়্যার করা, সেটা ভোটাধিকার যাত্রা অনেকটা পরিমাণে সফল সেটা করতে গিয়ে। অভিজিৎ, আপনি তাহলে বেশ কনফিডেন্ট যে মহাগঠবন্ধন ভালো ফল করবে, কিন্তু এখানে আমার যেটা প্রশ্ন, অনেকেই বলছেন যে প্রশান্ত কিশোর ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং প্রশান্ত কিশোরের প্রার্থী তালিকাও এবার বেশ ইন্টারেস্টিং, ভালো প্রার্থী তালিকা, এবং ওরা বেশ ভালো প্রচার করছেন। অনেকে এরকমও বলছেন যে প্রশান্ত কিশোর বোধহয় এনডিএর ভোট যতটা কাটবেন তার থেকে হয়তো ইন্ডিয়ার ভোট বেশি কাটবেন। আপনার এটা কি মনে হয়? আর এর সঙ্গে যদি একটু জুড়ে দিই, যে আমরা জানি যে বিহারের মানুষজন অনেকটাই কাস্টের ভিত্তিতে ওখানে একটা ভোটের একটা প্রবণতা রয়েছে। এরকম একটা কথা শোনা যাচ্ছে যে এবারের নির্বাচনে নাকি প্রশান্ত কিশোরের প্রার্থীরা, তারা অনেকেই এমন কিছু ভোট পাবেন যেটা কাস্ট সমীকরণের বাইরে গিয়ে। আবার এটাও দেখলাম যে পিকে নিজে কিন্তু ভোটে দাঁড়ালেন না। আপনি কিভাবে দেখছেন গোটা ব্যাপারটাকে? আমি নির্বাচন শাস্ত্রী নই, এবং আমি বিহারের মাটিতে দাঁড়িয়েও কথা বলছি না। তার ফলে খুব
সুনির্দিষ্টভাবে এটার কোনো একটা অ্যানালিসিস আমার পক্ষে দেওয়াটা মুশকিল। কিন্তু জনসুরজ পার্টি, প্রশান্ত কিশোরের ফেনোমেননটা তো একটা স্ট্রাইকিং ফেনোমেনন হিসেবে সামনে এসেছে, এবং এই ধরনের বিষয়গুলোকে তো আমরা আমাদের দেশে কখনো দেখিনি এর আগে। বিগত কয়েকটি নির্বাচনের মধ্যে দিয়ে কখনো তিনি কখনো মানে কংগ্রেসের পক্ষে, কখনো বিজেপির পক্ষে, কখনো অন্যান্য শাসক দলের পক্ষে তিনি তার প্রফেশনাল জায়গা থেকে তিনি সেটা করেছেন, একটা অ্যানালিসিস করেছেন, মানুষের কাছ থেকে ইনপুট নেওয়ার চেষ্টা করেছেন। কারণ এই ধরনের কাইন্ড অফ অ্যাডভোকেসি গ্রুপ এটা আমেরিকা বা অন্য জায়গাতে, আমরা ইউরোপের দেশগুলোতে অনেক সময়তে দেখেছি। এটা ট্রেন্ড, সেই ট্রেন্ডটার একটা ধারক এবং বাহক হিসেবে প্রশান্ত কিশোর বিহারের মাটিতে এটা বারবার এক্সপেরিমেন্টেশন হয়েছে, এবং তারপরে তার আইকোরের মাধ্যমে অন্যান্য রাজ্যেও বিভিন্ন সময়তে, এমনকি আইপ্যাকে পশ্চিমবঙ্গেও তিনি এই সার্ভিসটা দিয়েছেন। সুতরাং তার সেদিক থেকে একটা ডেটাবেস, আমি বলি যে ডেটাবেসের ওপরে ডিপেন্ড করে। কিন্তু যেটা আমি দেখছিলাম ইন্টারেস্টিংলি, প্রণয় রয় যিনি একটা নতুন প্যারাডাইম তৈরি করেছিলেন ভারতবর্ষের নির্বাচন সমীক্ষার ক্ষেত্রে, তার যে রিসেন্ট যে পরিসংখ্যানগুলো তিনি দিচ্ছিলেন, সেখানে বলছেন যে অন্য সমস্ত রাজ্যে দেখা যায় যে প্রেডিকশনসগুলোর অনেকটা কাছাকাছি যায়, কিন্তু বিহারের ক্ষেত্রে একটা 56%, যেটা অন্য জায়গায় 30%-এর মধ্যে থাকে, সেটা 56% শিফটের জায়গায় যাচ্ছে, অর্থাৎ আনপ্রেডিক্টেবিলিটি থেকেই যায়। প্রশান্ত কিশোরের ফেনোমেনের পেছনে একটা, যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স, তার মধ্যে প্রশান্ত কিশোরের একটা বড় রকম জায়গা আছে, তার অ্যানালিসিসটা আছে, তার কাছে তিনি ভোটিং প্যাটার্নগুলোকে তিনি দেখেছেন। কিন্তু ঠিক বিহারের মধ্যে বিরাট কিছু তার চর্চা হয়েছে, বা বিরাট কিছু তার ক্যান্ডিডেটের হয়তো কোয়ালিটেটিভ জায়গা থেকে সেটাকে রিপ্রেজেন্টেশনটা অন্যরকম হতেই পারে, কিন্তু আপনি সেই রিপ্রেজেন্টেশন দিয়ে রিয়েলিটিকে সম্পূর্ণ উপরে গিয়ে আপনি চট করে খুব একটা পরিবর্তন ঘটিয়ে দিতে পারবেন ভারতবর্ষে, এমনটা তো খুব আশা করা যায় না। সুতরাং এখানে শুধু ডেটাবেসের ওপর ডিপেন্ড করে এবং কিছু প্রার্থীকে সামনে রেখে, এখন তিনি তার উদ্দেশ্যটা কি আমরা জানি না, তিনি কোন দিক থেকে কোথায় টিল্ট করবেন, এবং নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে তো অনেক কিছু আনটোল্ড স্টোরিজ থাকে, তো সেখানে তার পেছনে কি তার উদ্দেশ্য রয়েছে সেটা নিশ্চয়ই আস্তে আস্তে বোঝা যাবে। তবে যতটা প্রজেকশনস প্রশান্ত কিশোরকে করা হচ্ছে, আমরা সেটা মনে করছি না যে বিরাট কোনো সাকসেস স্টোরি বা একদমই ডিটারমিনিং ফ্যাক্টর হিসেবে ধরুন 20টা 25টা আসন নিয়ে তিনি বার্গেন করতে পারবেন, এমন সাকসেস স্টোরিটা হওয়াটা খুব সহজ নয়। হলে আমরা অবাকই হব। আমার কাছে খুব ইন্টারেস্টিং যেটা আমি আপনাকে বলছিলাম, যে এত প্রচার করলেন কিন্তু তারপর প্রশান্ত কিশোর নিজে ভোটে দাঁড়ালেন না। আমি জানি না এর কি ব্যাখ্যা হতে পারে। এনিওয়ে, আমরা যদি একটু নীতিশ কুমারের দিকে আমরা শিফট করি, নীতিশ কুমার তো খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার, যে কখনো এদিকে কখনো ওদিকে গিয়ে বারবার মুখ্যমন্ত্রিত্বের চেয়ারটাকে, এটা একটা অন্য ধরনের সাকসেস স্টোরি। কিন্তু এইবারে এরকম প্রশ্ন অনেকেই করছেন যে নীতিশ কুমার কি বিজেপির বোঝায় পরিণত হচ্ছেন? মানে আমি বলতে চাইছি যে বিজেপি একা লড়া আর জেডিইউ এর সঙ্গে লড়া, নীতিশ কুমারের যে প্রতিষ্ঠান বিরোধিতার যে খানিকটা হলেও তো হওয়া থাকবে, এটা এনডিএ কে আদৌ কি সুবিধা দেবে? আপনার কি মনে হয়? আমার তা মনে হয় না। আমার মনে হয় যে ধরুন নীতিশ কুমারের, এটা তো সবাই জানেন যে তিনি বিভিন্ন সময়তে বিভিন্ন শিফট করে ক্ষমতায় থেকে গেছেন, মুখ্যমন্ত্রীত্বের থেকে অন্তত 20 বছরের একটা, তো ন্যাচারালি একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে। আর একটা নীতিশ কুমারের হয়তো নেগেটিভ ফ্যাক্টর কাজ করছে, যে অনেক সময়তে উনি কিছু আচরণ, কিছু কথাবার্তা বলছেন যেটা তার মানসিক সন্তুলন আছে কিনা, এই সমস্ত নিয়েও বেশ প্রশ্ন, আমরা সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু নীতিশ কুমার এখন একটা ফ্যাক্টর, আমরা মনেই করি না এটা বিজেপি বোঝা মনে করবে অন্য জায়গা থেকে। কারণ বিজেপির প্যাটার্নটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি তার সর্বত্রই
এই এনডিএ জোট বলে তিনি যেটাকে তারা ফ্লোট করেন, কোথাও একটা ক্ষমতায় জোটটা শেয়ারিংয়ের মধ্যে দিয়ে ক্ষমতায় আসার পরে তাদের প্রধান লক্ষ্য থাকে যে বাকি শরিকদের নিষ্ক্রিয় করে দিয়ে তারা এককভাবে সেই ক্ষমতাটা দখল করবেন, এবং সেটার সঙ্গে আরএসএস হিন্দু রাষ্ট্রের যে প্রকল্প, সেই প্রকল্পটাও কিন্তু সাযুজ্যপূর্ণ। সুতরাং সেদিক থেকে নীতিশ কুমারকে তারা প্রয়োজন নেই এমনটা নেই, এবং নীতিশ কুমার ইতিমধ্যেই বার্গেন করতে শুরু করে দিয়েছেন। তিনি বিষয়টা বুঝতে পেরেছেন যে এর পরে কিন্তু যেহেতু এনডিএ এখনও কোনো চিফ মিনিস্ট্রিয়াল ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি, তেজস্বীকে তো মহাজোট করে দিয়েছে, তো সেদিক থেকেও নীতিশ কুমার সেটা বুঝতে পেরেছেন যে এইবার তাকে কোথায় এক্সক্লুড করার একটা বড় পদ্ধতি থাকবে। তিনি কিন্তু বার্গেন করতে, এবং তার একটা তো মাসবেস আছে, সেটা একেবারে চলে গেছে, গোটা ব্যাপারটাই বিজেপিকরণ হয়েছে এমনটা নয়। সুতরাং সেই ফ্যাক্টরটা থেকেই যাবে। আমার তো মনে হয় না যে বিজেপির পক্ষেও বোঝা হিসেবে ঝেড়ে ফেলা এটা এখনই সম্ভব। এবারে একদম সরাসরি আমরা আপনাদের আলোচনায় আসি। আমার যেটা খুব স্ট্রাইকিং বলে মনে হলো যে গতবার আমরা নাগরিক.নেটেও সেটার পরে দীপঙ্করদার আমরা ইন্টারভিউ প্রকাশ করেছিলাম একাধিকবার। গতবার আপনাদের বিধানসভায় স্ট্রাইক রেট ছিল ফ্যান্টাস্টিক। আপনারা 19টা লড়েছিলেন এবং 12টায় জিতেছিলেন, কয়েকটায় হারের ব্যবধানও বেশ কম ছিল। এবং তারপরে গত বছর লোকসভা নির্বাচনে বিহারে আপনারা মাত্র 3টে সিটে লড়াই করলেন এবং তার মধ্যে আপনারা 2টো বের করে দিলেন, এবং যেটা আপনারা হারলেন সেটা অত্যন্ত কঠিন সিট ছিল। তো এত ভালো স্ট্রাইক রেট, এবারে একটা বাম মহলের মধ্যে এইরকম একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে মালে বিহারে আরও বেশ কিছু আসনে লড়বে, অন্তত 30 আসনে মালে লড়াই করবে। আমরা দেখলাম যে আপনারাও বারবার করে আপনাদের রাজ্য সম্পাদক কুণাল এবং অন্যান্যরা বলছিলেন এটা সম্মানজনক সমঝোতা, কিন্তু শেষ পর্যন্ত আর আপনারা গতবারের থেকে একটি মাত্র বেশি আসনে লড়ছেন, 20টা আসনে লড়ছেন। একটু কম্প্রোমাইজ করতে হলো সংখ্যাটা? কম্প্রোমাইজ ঠিক আমি বলবো না, কারণ আমরা ধরুন প্রস্তুতি নিয়েছিলাম 40টি আসনে আমাদের নির্বাচনে লড়ার। সেখান থেকে আমরা কথা বলে, যেহেতু এটা মহাগঠবন্ধন, এটা তো একটা জোটের বিষয় আছে, সুতরাং সেখানে আমরা যা বলবো সেটাই সবাই মেনে নেবেন এটা হতেও পারে না, তার মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেই স্পেসটা রেখেই আমরা কথাবার্তা শুরু করেছিলাম, এবং আমরা শেষ অবধি চাইছিলাম যে অন্তত নট লেস দেন 25 সিটস, 25 to 27 সিটস, এটা আমাদের কাছে লাস্টলি এটা আমাদের টার্গেট ছিল। কিন্তু দেখা গেল যে এই যে ধরুন আমরা যখনই একটা সংযোজকের ভূমিকাতে আমাদের আসতে হলো, মানে সেটাও একটা কাইন্ড অফ কম্পালশন বলুন, অবজেক্টিভ কন্ডিশন বলুন, সেই জায়গা থেকে আমাদের এটা করতে হলো। সেক্ষেত্রে কিন্তু আমরা এইটাই ইনসিস্ট করলাম, অ্যান্ড কাইন্ড অফ এ মডেল যদি বলেন যে লেফটের মডেলের হিসেবেও আমরা কিন্তু এইটাকে খুব ইনসিস্ট করলাম না, আমরা খুব জোরের সঙ্গে বললাম না, বা আমরা ওই ফ্রেন্ডলি ফাইটের নামে আমরা আরও 10টা সিটে আমাদের প্রস্তুতি ছিল এবং আমরা লড়েও যেতে পারতাম। কিন্তু সেটা শেষ অবধি গিয়ে আমরা মেনে নিয়েছি। এটাকে কম্প্রোমাইজ না বলে বরং বলা যেতে পারে যে মহাগঠবন্ধনের যে স্পিরিটটা আছে, এবং সেটাও একটা লেসন হিসেবে আমরা চেয়েছিলাম যে অন্তত ফ্রেন্ডলি ফাইটের নামে কোথাও যেন এই একে অন্যের বিরুদ্ধে কোনো প্রার্থী না দেন। সেটা হয়তো সম্পূর্ণ তো আমরা সফল হইনি, কিন্তু কিছুটা সফল হয়েছি, এবং সেদিক থেকে আমরা এটার মধ্যে ন্যাচারালি আমাদের পার্টির ভেতরেও আমরাও এটা ফিল করেছি যে প্রচুর সে অর্থে আমাদের যোগ্য প্রার্থীরা ছিলেন, আমাদের যা মাসবেসের উপরে দাঁড়িয়ে, আমাদের পুরনো ইতিহাসের উপর দাঁড়িয়ে যেখান থেকে আমাদের আরও প্রার্থী হওয়া উচিত ছিল, কিন্তু আমরা এটা মেনে নিয়েছি। এই জায়গাতে একটু ধরিয়ে দিই, সেটা হচ্ছে যে আমি যখন প্রার্থী তালিকাটা দেখছিলাম, লিবারেশনের প্রার্থী তালিকায় মুসলিম এবং মহিলা প্রার্থীর সংখ্যা শতাংশের বিচারে চোখে পড়ার মতো কম। সেটা কি খানিকটা এই যে মহাগঠবন্ধনের সঙ্গে? ডেফিনেটলি, কিন্তু তার মধ্যেও দেখুন যে 20টি সিটের মধ্যে আপনি দেখবেন যে কায়েমউদ্দিন আনসারির মতন প্রার্থী আছেন, মেহবুব আলম তার তো একেবারেই আলাদা ফিচার হিসেবে আছেন, তাকে নিয়ে বিভিন্নভাবে চর্চা হচ্ছে। আমি দেখছিলাম যে
একটা তামিলনাড়ুর মিডিয়া তাকে কভার করছেন, তো তিনি নিজস্ব একটা মডেল তৈরি করেছেন। তো এই রকম ধরনের যে প্রার্থীরা, যাদের একটা বিরাট রকম পরিচিতি রয়েছে, লড়াইয়ের ইতিহাস রয়েছে এবং স্যাক্রিফাইস রয়েছে, সেই মানুষগুলো আছেন। এটা ঠিকই যে মাত্র 20টা আসনের মধ্যে আমরা চাইলেও কিন্তু সেটা হয়নি, এবং মহিলা প্রার্থী হিসেবে দিব্যা গৌতম আছেন। সে অর্থে সত্যিই তো এটা আমরাও ফিল করছি, এটাও আমরাও মনে করি যে অন্তত আরও কয়েকজন মহিলা প্রার্থী আমরা হওয়া উচিত ছিল, সেটা হয়ে যায়নি। মানে এটা হয়নি কারণ আপনি যদি সে আসনগুলোকে দেখেন, সেই রকম কম্পোজিশন, এগুলোকে তো খুব ইভলভ করবে, তো মানে এটা তো খুব সে অর্থে ন্যাচারাল একটা এভলিউশনের মধ্যে দিয়ে আসে, সেদিক থেকে হয়নি। হয়তো এটা গিয়ে যদি 30টা সিট হতো, আমরা এই অসন্তুলনটা আমরা ঠিক করে নিতে পারতাম, সেটা হতে পারেনি। এটা ঠিকই, এটা একটা কনসার্ন, এটা একটা বড় কনসার্ন। অভিদা, এই প্রসঙ্গেই একটা প্রশ্ন আপনাকে, মানে খুব অবভিয়াস প্রশ্ন, সেটা যে আমরা দেখছি যে গোটা দেশেই বাম শক্তি তারা কিন্তু কোণঠাসা হচ্ছেন। গোটা দেশে আমাদের পশ্চিমবঙ্গে একটা বাম দুর্গ ছিল 3.5 দশকের, সেটা নেই। আমরা ত্রিপুরায় বাম সরকারের আমরা পতন দেখলাম। কেরলে এখনও বামপন্থীদের সরকার আছে, কিন্তু সেই সরকারও বেশ চ্যালেঞ্জের মুখে পড়ছে। এইরকম একটা অবস্থায় বিহারে আপনাদের পার্টির একটা বিপুল বিকাশ আমরা দেখছি, এবং এই বিকাশটা আপনি বললেন যে ইতিহাসের ধারাবাহিকতায় হচ্ছে। এটা সত্যি যে লিবারেশনের নেতৃত্বে বিহারে আপনারা অসাধারণ কিছু আন্দোলন গড়ে তুলেছেন 8-এর দশকে, 3 নেতা আপনাদের, তাদের নেতৃত্বে, বিনোদ মিশ্র নেতৃত্বে, কিন্তু তারপরে আপনারা আবার বিধানসভায় শূন্য হয়ে গিয়েছিলেন, আবার আপনারা ফিরে এলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই ম্যাজিকটা কি, এমন কি আপনারা বিহারে করছেন যেটা পশ্চিমবঙ্গে বা অন্যত্র বামপন্থীরা করতে পারছেন না? পশ্চিমবঙ্গের প্রশ্নে আমি পড়ে আসছি, বিহারের প্রশ্নে আমি আসি। যে ধরুন, এখন চর্চাটা শুধুমাত্র দেখা হচ্ছে ইলেকট্রাল সাকসেস স্টোরি দিয়ে, এবং বিশেষ করে 2020 এবং তারপরের লোকসভা নির্বাচনের আমাদের স্ট্রাইক রেট বলে কথাবার্তা হচ্ছে। স্ট্রাইক রেট সবসময় ধরে রাখা যাবে এমনটা নয়। আর আমরা ঠিক অন্য দলগুলোর মধ্যে একেবারে সে অর্থে ইলেকট্রাল জায়গা থেকে পার্টিটা তো নই, আমাদের একটা আলাদা ইতিহাসও আছে। এবং বিহারের নির্বাচনে যখন আমরা শুরু করেছি লড়াই, ধরুন 89 থেকে, যখন পার্টিটা সে অর্থে আন্ডারগ্রাউন্ডে আছে, আমরা IPF এর নামে লড়াই করেছি। তারপরের থেকে কিন্তু একটা সিটে জিতলেন, হ্যাঁ, আমি জিতেছিলাম। তো সেই সময় থেকে তার পরবর্তীকাল অবধি, মানে পরপর যদি আপনি দেখেন, একটু ক্রোনোলজিক্যালিও দেখা যায়, তাহলে প্রত্যেকটা নির্বাচনে আগে বা পরে একটা করে গণহত্যাকে সামলাতে হয়েছে আমাদের। যেমন ধরুন 85-এ আমাদের ক্যান্ডিডেট এই ভোরে যে কেন্দ্রটা গোপালগঞ্জ, সেখানে উমেশ পেশওয়ান লড়াই করেছিলেন, ভোট পেয়েছিলেন, জিততে পারেননি, কিন্তু 2 বছর পরেই তাকে শহীদ হয়ে যেতে হয়, তাকে মেরে ফেলা হয়। আমাদের পরপর, মানে অনিল বড়ুয়া 98-এ আসামে তিনি নির্বাচনী প্রচারের মঞ্চে দাঁড়িয়ে আছেন, গুলি করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। মহেন্দ্র সিং 2005-এ ঝাড়খণ্ডে তাকে এই করা হয়েছে, এবং একটার পর একটা কেস করে দেওয়া হয়েছে। এবং এই যে রণবীর সেনার সঙ্গে লড়াই, সানলিট সেনার সঙ্গে লড়াই, ভূমি সেনার সঙ্গে লড়াই, এই প্রত্যেকটা লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু নির্বাচনকে আমরা, আজকে আপনি যে সাকসেস স্টোরির কথা বলছেন, সেই সাকসেস স্টোরিটাকে কিন্তু আমরা শুধু নির্বাচনের লক্ষ্যে করিনি। আমরা যখন নির্বাচন অংশগ্রহণ করেছি এবং যাদের ভোট নিয়ে আমরা ভোট পেতে শুরু করেছিলাম, তারা কোনোদিন নিজেরা ভোট দিতে পারবেন এটা ভাবেননি। তাদের ভোট দিতে দেওয়া হতো না, বা তাদের কোনো ধারণাও ছিল না যে আমাদের এই এম্পাওয়ারমেন্টটা আছে যে আমরা ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়াবো, ভোট দেব। সেটা আমাদের লড়াই করে করতে হয়েছে, প্রচুর মূল্য দিয়ে করতে হয়েছে। তো সেইটা তো আমাদের এই যে ট্র্যাজেক্টরিটা, এটা কিন্তু অন্য দলের সঙ্গে তুলনা করলে হবে না। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা এমন কোনো কিছু হয় না। আমাদের নকশালবাড়ি আন্দোলন, সেটা তো অন্য মাত্রায় ছিল, সে প্রশ্নে নিশ্চয়ই আপনার পরবর্তীকালে আমি কথা বলছি। কিন্তু বিহারে এইটা একটা ব্যাপার।
আমাদের এই যে আজকের যে ধরুন একটা মানুষের কাছে আমাদের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, একটা বড় বিরাট পার্টির বিস্তৃতি ঘটেছে, সে তার রিফ্লেকশনটা আমরা নির্বাচনে পাচ্ছি। এবং ধরুন নির্বাচনী পাটিগণিতের মধ্যে আজকে ধরুন 2020 যে সাকসেস স্টোরি, তখন এসআইআর ছিল না। এসআইআরের ফ্যাক্টরটা কিভাবে এটাকে প্রভাবিত করবে সেটা নিয়ে তো আমরা খুব মাইনিউটলি অ্যাসেস না করতেও পারলে, আমরা যেটা দেখছিলাম ধরুন প্রথম যখন খসড়াটা বিহারে হলো, বেরোলো ভোটার লিস্টের, সেখানে আমরা দেখলাম 65 লক্ষ মানুষের নাম নেই, 65,64,015 জন। সেটাকে যদি আমরা 243টা আসনের মধ্যে ভাগ করে নিই, তাহলে খুব সিম্পল ম্যাথমেটিক্সের জায়গা থেকেই ওটা 25,000 থেকে 30,000-এর একটা ভোটার মাইনাস হয়ে যাচ্ছে। এইবার নির্বাচনে বিহারে এক একটা আসনে, যেমন ধরুন ভোরে আসনে জিতেন্দ্র পাসওয়ান 2020-তে দাঁড়ালেন, হেরে গেলেন মাত্র 400 ভোটের ব্যবধানে। তাহলে এই যে ন্যারো মার্জিনে যে সমস্ত আসনগুলোকে যে দলই থাকুক না কেন এই যে ডিফারেন্সগুলো তৈরি হয়েছিল, সেটা এসআইআর এর মতন জায়গাতে যেটা তারা চাইছেন, সেখানে যদি একটা বড় অংশের ভোটার বাদ চলে যায়, আজকে 47 লাখ তারা যদি বাদ পড়ে যায়, তার ইম্প্যাক্টটা তো একটা বড় ইম্প্যাক্ট হবে। এমনকি সীমাঞ্চলে আমরা দেখছিলাম যে একেবারে ক্যাটেগরিক্যালি যারা সংখ্যালঘু মানুষ তারা নেই, একটা বিরাট সংখ্যক মহিলাদের নাম কেটে গেছে, যেটাকে প্রণয় রায় বলছেন যে ডিটারমিনিং ফ্যাক্টর। মহিলারা অনেক বেশি সংখ্যাতে বিহারে দেখা যাচ্ছে পুরুষদের চাইতেও বেশি ভোট দিয়েছেন। হ্যাঁ, তো এবং বিজেপিরও দেখবেন তার অ্যাঙ্গেলটা থেকে তারা কিন্তু মহিলাদের জন্য 10,000 টাকা করে এই যে অনুদান দিচ্ছেন, এই টার্গেটেড কিন্তু বিষয়টা রয়েছে। কিন্তু এই এসআইআর সেটা একেবারে নিচে তলা অবধি গ্রাসরুটে গিয়ে সেটা কি ইম্প্যাক্ট তৈরি করবে, এবং ইম্প্যাক্টটা তৈরি করার জন্য এটাকে খুব ওয়েল থট আউট একটা প্ল্যানিংয়ের মধ্যে এটা করা হয়েছে। সুতরাং সেইটা তো একটা তার ইম্প্যাক্টে ফলাফলের এদিক ওদিক হতেই পারে। সেটা শুধুমাত্র নির্বাচনের মধ্যে নির্বাচনকে দিতে, মানে এখন তো আর কোনো আগে যেমন ছাপ্পা ভোট, ধরুন বুথ দখল প্রয়োজন নেই। ভোট চুরি শুধু নয়, ভোটার তালিকাটা ডাকাতি হচ্ছে, তো সেটা তো ডেফিনেটিভলি যার বিরুদ্ধে লড়তে হয়েছে, মানুষকে অ্যাওয়্যার করতে হয়েছে। এখন সেটাও তো সম্পূর্ণ নয় প্রসেসটা। এটা কোনো এমন একটা জায়গাতে আমরা এখনো পৌঁছে যাইনি যেখানে বিহারের সমস্ত বিরাট ইলেকটোরেটটা সব মানুষই সেটা জেনে গেছেন, সেটার জন্য তৈরি আছেন। সুতরাং নানা রকম যে নিজেদের মধ্যে যে যদি আপনি সমীকরণগুলো, তার পরিবর্তন ঘটেছে, অবজেক্টিভ কন্ডিশনের পরিবর্তন ঘটছে, নীতিশ কুমারের পরিবর্তন ঘটেছে, জনসুরাজ পার্টি এসেছে, তো সবটা মিলিয়ে লড়াইটা অনেক তীব্র হয়েছে। এবং সেখানে আমরা আমাদের মতাদর্শগত জায়গা থেকে, আমাদের লড়াইয়ের ইতিহাসের জায়গা থেকে, আমাদের নতুন যে পরিস্থিতিটা, সেটাকে একটা মানে নির্দিষ্ট পরিস্থিতি, নির্দিষ্ট একটা বিশ্লেষণ করে আমাদের এগোতে হচ্ছে। সেটার মধ্যে টানাপোড়েন থাকবে, সেটার মধ্যে বাধা থাকবে, সেটার মধ্যে মানে সাফল্য ব্যর্থতা সবটা নিয়ে আমরা থাকবো, কিন্তু লড়াইটা তো চলবে। লড়াইটা অনেক বড় লড়াই। অবিদ্যা, আপনি গণহত্যার কথা বলছিলেন। আমরা জাহানাবাদ গণহত্যার কথা জানি, আমরা বাথানি টোলা গণহত্যার কথা জানি, আড়ওয়াল গণহত্যা, আমাদের এখানে শঙ্খ ঘোষের কবিতায় আমরা সেই গণহত্যার ছবি দেখেছি। তো এই প্রসঙ্গে যদি একটু অস্বস্তিকর প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে গণহত্যার পাশাপাশি আমরা চন্দ্রশেখর জেএনইউ এর ছাত্রনেতা আপনাদের, তার শাহাদাত বরণের কথাও আমরা জানি। এবং এবছরও ধনঞ্জয় ক্যান্ডিডেট হয়েছেন, যিনি জেএনইউ-এসইউ এর নেতা ছিলেন। গত বছর সন্দীপ সৌরভ জিতেছিলেন, এবছরও সন্দীপ প্রার্থী হয়েছেন। তো সেই জায়গা থেকেই যদি বলি যে এখনও ইউটিউবে বা সর্বত্র 1 মিনিট কা মৌন বলে যে ছবি, সেটা দেখা যায়। আরজেডির বিরুদ্ধে আপনারা বহু অভিযোগ করেছেন, আরজেডিও আপনাদের বিরুদ্ধে বহু অভিযোগ করেছে, এবং দুপক্ষেরই হাত, দুপক্ষের বয়ান অনুযায়ী একে অন্যের রক্ত লেগে রয়েছে। আজকে আপনারা সেই আরজেডির সঙ্গে জোট করছেন। আরজেডির বিরুদ্ধে আপনারা এতদিনের আপনাদের যে লড়াই, এত কথা বলা, আরজেডির বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ উঠেছে এর আগে, আপনারা সেই দুর্নীতি নিয়ে কথা বলেছেন।
আপনার মনে হয় না যে সংসদীয় রাজনীতির পাটিগণিতটা কষতে গিয়ে আপনারা আসলে আপনাদের ঐতিহ্যের সঙ্গে, সংগ্রামী ঐতিহ্যের সঙ্গে খানিকটা বেইনসাফি করে ফেলছেন? মনে হয় না। এই প্রশ্নটা নিশ্চয়ই স্বাভাবিকভাবেই আসবে, এটা খুব অস্বাভাবিক প্রশ্ন নয়। কিন্তু ধরুন একটা বস্তুকে মার্ক্সবাদী জায়গা থেকে তার তো পরিবর্তন ঘটতে থাকে, তো এই যে সমাজটা, সেই সমাজটার মধ্যে নানা রকম পরিবর্তন ঘটেছে। আমরা ধরুন যে জায়গা থেকে বিষয়টাকে দেখি, আমরা তো নির্বাচনকে সামনে রেখে বিষয়টাকে অ্যানালিসিস করছি না। আমরা দেখছি যে 2014 পরে একটা ফ্যাসিবাদী শক্তি সে নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে ভারতবর্ষের ক্ষমতায়, শাসন ক্ষমতায় আসছে। এবং আজকে দাঁড়িয়ে আরএসএস এর 100 বছর জায়গা থেকে তারা একটা পুরো টোটাল ট্রান্সফরমেশন, মানে কমিউনিস্টরা একরকম ট্রান্সফরমেশন, তার ঠিক উল্টো দিকের একটা ট্রান্সফরমেশনের জায়গাতে তাদের যে পরিকল্পনাগুলো ছিল তারা অনেকটা তারা করেও ফেলেছেন। মানে 3টে বিষয়কে আমি ওই ডিটেলে যাচ্ছি না এই মুহূর্তে। তো সুতরাং এই যে পরিবর্তনগুলো ঘটে গেছে, সেক্ষেত্রে ধরুন একটা তো নিশ্চয়ই আমরা বুনিয়াদি জায়গা থেকে লেফট অর্থাৎ বাম শক্তিটার মধ্যে একটা সংহত বাম শক্তি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় নির্ণায়ক লড়াইটা করতে পারে, এটা নিয়ে আজকেও কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো প্রশ্ন নেই। দ্বিতীয়ত তার একটা ইউনাইটেড ফ্রন্টের কাজ করতে হবে। সেই ইউনাইটেড ফ্রন্টের মধ্যে ডেমোক্রেটিক ফোর্সেস, এখন কাকে আপনি ডেমোক্রেটিক ফোর্সেস বলবেন, কাকে আপনি, কিন্তু যখনই একটা ফাসিজমের সঙ্গে ডিফারেন্সিয়েট করতে হবে, তখন আপনি এই ধরনের যে ইলেকটোরাল রাইটিস্ট পার্টিগুলো আছে তার সঙ্গে তো আপনাকে কোনো না কোনোভাবে, মানে লেফট অ্যান্ড যদি গণতান্ত্রিকও বলেন আপনি, তাহলে সেই গণতন্ত্রের মধ্যে এই ইলেকট্রাল গণতন্ত্রের মধ্যেই আপনাকে বিচরণ করতে হচ্ছে। এই মুহূর্তে আপনি সেটা ভেঙে বেরোতে পারছেন না। তো এবং এই সাংবিধানিক গণতন্ত্রের মধ্যে যতটুকু তার রেশ আছে, আর তো মানে ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার বলতে কি আছে? কিছুই তো ছিল না, একমাত্র ভোটাধিকার। মানে সেটা সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, এই একমাত্র অধিকারটাই একেবারে গরিব মানুষ থেকে শুরু করে অন্যদেরও আছে বা ছিল, সেইটাকেও শেষ করে দেওয়ার কথা হচ্ছে। এবং সামগ্রিকভাবে একটা বড় রকম পরিবর্তন ঘটিয়ে, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পরিবর্তন ঘটিয়ে একটা হিন্দু রাষ্ট্রের প্রকল্পকে সামনে রেখে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে তো আপনাকে এটাকে কম্প্রোমাইজ বলতে পারবেন না। এইগুলো খুব ন্যাচারালি ইভলভড হবে এবং এখান থেকে নিশ্চয়ই এই লড়াইটা চালাতে হবে। মূল লক্ষ্য অবশ্যই আমরা যদি বামপন্থীরা একটা বড় সেন্টার হিসেবে ইমার্জ করতে পারি, এবং সেটা ইমার্জ করতে হবে, আদারওয়াইজ এই যাত্রাকে আটকানো যাবে না। সেই জায়গা থেকে তো আমাদের এই শক্তিগুলোর সঙ্গে, এটা ঠিকই, এবং এই প্রশ্নগুলোকে আমাদের সামনা করতে করতে তো এগোতে হয়েছে। আজকে আপনি যে ইলেকট্রাল সাকসেস স্টোরিজ কথা বলছেন, আমাদের পার্টিটা তো ভেঙে যায়নি। আমরা তো ধরুন সিওয়ানে চন্দ্রশেখরের হত্যা হয়েছে, সেই 3টে আসনে আমরা লড়ছি, লাগাতারভাবে লড়ছি। একটা আসনে 4 বার ধরে সত্যদেও রাম জিতে আসছেন। তাহলে ওখানকার যে মানুষরা যারা প্রত্যক্ষ তো চন্দ্রশেখরের কথা ভাবেন, বোঝেন, বলেন, শুধু চন্দ্রশেখরের কন্ট্রিবিউশনটা শুধু জেএনইউ এর মধ্যে আবদ্ধ ছিল না, সে তো সেটা ছেড়ে এসে সিওয়ানে কাজ করতে শুরু করেছিল, নেতা হিসেবে সামনে ছিলেন। সুতরাং আজকে এই প্রশ্নগুলো কিন্তু আছে, থাকবে, এগুলো আমাদের জবাবও দিতে হবে। কিন্তু এইটাকে ধরে আমরা তো আজকে এগোতে পারবো না। আমাদের তো সেই ক্ষেত্রে বড় যে শত্রুটা আছে তার বিরুদ্ধে লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। সেখানে এটাকে ইউনিট তো আমরা বলছি না, আমরা বলছি একটা সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে, আমরা এই লড়াইটার মধ্যে আছি। এবং এটা ঠিকই, যদি একটা সময় দেখা যায় যে সিপিআইএমএল শুধুমাত্র নির্বাচনী লড়াইয়ের মধ্যেই তার সমস্ত শক্তিকে সংহত করছে, বাকি সামাজিক লড়াইগুলো সে ছেড়ে দিয়েছে এবং নানা রকম অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে সে ক্ষমতায় থেকে যেতে চাইছে, সেইটা যদি কোনো দিন হয়, সেটা নিশ্চয়ই কাম্য তো নয়। আমি বলছি যে সেটা হওয়ার সম্ভাবনার মধ্যে দিয়ে বীজ তৈরি হচ্ছে, আমার এটা মনে হয় না। কারণ পার্টির জায়গা থেকে, তার অ্যানালিটিক্যাল জায়গা থেকে, আমরা ধরুন ফ্যাসিবাদকে ডিফাইন করা, ভারতবর্ষের ভারতীয় চরিত্র সম্পন্ন ফ্যাসিবাদ, সেটাকে নিয়ে আমরা আজকে থেকে নয়, 2013 থেকে আমাদের 9th কংগ্রেস পার্টি কংগ্রেস, 10th পার্টি কংগ্রেস, 11th পার্টি কংগ্রেস, আমরা একই বিষয়কে নিয়ে
চর্চা করেছি, এবং সেটা কোনো না কোনোভাবে গোটা ভারতবর্ষের বাম এবং গণতান্ত্রিক মহলে একটা চর্চিত বিষয় হয়েছে। অথচ আমাদের ইলেকট্রাল প্রোফাইল ছিল না, আমাদের সেই অর্থে বিরাট কিছু ছিল না। তো আজকে এই যে চর্চার মধ্যে আমরা এসেছি, সেটা কিন্তু শুধুমাত্র ওই নির্বাচনী কখনো 0, কখনো 5, কখনো 15 এই হিসেবের মধ্যে দিয়ে এগিয়ে গেলে কিন্তু সেটা বোঝা যাবে না। অভিজিৎদা, আপনার আরেকটা পরিচয়ও আছে, মানে আপনার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি, যদিও সেই পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদের দর্শকদের জন্য বলার, অভিজিৎদার পিতৃ পরিচয়ের উল্লেখ না করলেও চলতো, কিন্তু যে প্রশ্নটা আমি করতে চাই তার জন্য হয়তো সেই পরিচয়টা উল্লেখ করছি। অভিজিৎদা চারু মজুমদার, যিনি CPIML-এর প্রথম সাধারণ সম্পাদক, নকশালবাড়ি আন্দোলনের স্রষ্টা চারু মজুমদারের ছেলে। তো চারুবাবুর সময়কার রাজনীতি, যে সময় চারুবাবু নির্বাচন বয়কটের কথা বলেছেন, প্রচুর প্রথম CPIML-এর কেন্দ্রীয় কমিটির প্রচুর তারা শহীদ হয়েছেন, এবং আপনাদের পার্টির যিনি প্রতিষ্ঠাতা জহর, তিনিও শহীদ হয়েছেন। সেখান থেকে সরতেটা আমি একটা কোটের মধ্যে রাখছি, কিন্তু আজকে আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করছেন এবং RJDর সঙ্গে জোট করছেন। আদেও আপনার পার্টি, আপনার বাবা, তাঁর যে রাজনীতি, চারু মজুমদারের রাজনীতি, আদেও কি প্র্যাকটিস করছে নাকি? চারু মজুমদার যেমন বলেছিলেন যে জনগণের স্বার্থই পার্টির স্বার্থ, এক্ষেত্রে জনগণের স্বার্থর সঙ্গে কি আপনাদের পার্টির স্বার্থ মিলে যাচ্ছে কোথাও একটা? সেই কারণেই আপনি যে বৃহত্তর জোটে যেতে বাধ্য হচ্ছেন, কিভাবে দেখবেন এত এই জার্নিটাকে? এই দেখাটার মধ্যে খুব গুরুতর অসঙ্গতি আছে বলে আমার মনে হয় না। প্রথমত ধরুন, নকশালবাড়ির কৃষক অভ্যুত্থান, সে যে সময়টাতে এসেছিল তার কতগুলো অবজেক্টিভ কন্ডিশনস ছিল। যদি 60-এর দশকটা দেখেন, আপনি আরো ভালো জানেন যে গোটা পৃথিবীতে সুইঙ্গিং 60s বলা হয়, অনেক নতুন ভাবনা, নতুন চিন্তা। এবং ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গেও ধরুন যে 66 সালের খাদ্য সংকট, এবং ঠিক ওই সময়টাতে 68 সালে স্বামীনাথনকে ইন্দিরা পাঠাচ্ছেন কৃষির একটা বিপ্লবের কথা, গ্রিন রেভলিউশনের জায়গা থেকে শুরু করে সেটা একটা ডিভিশনস তৈরি করছে। এবং সেই সময়তে গোটা পৃথিবীতে অনেকগুলো কমিউনিস্ট সেন্টার্স, রাশিয়া আছে, চায়না একটা বড় আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে, ভিয়েতনামের লড়াই চলছে, সে সঙ্গে কিউবা একটা স্বাধীন জায়গাতে। এই যে পরিপ্রেক্ষিতটা ছিল, সেই পরিপ্রেক্ষিত এবং ভারতবর্ষের নির্দিষ্ট পরিস্থিতির মধ্যে শ্রেণী আন্দোলন, বিশেষ করে কৃষক আন্দোলন, মানে নকশালবাড়ি আন্দোলন, আমি একটু ডিটেলে আপনাকে বলতে চাই। সেটা হচ্ছে যে নকশালবাড়ি আন্দোলনের দুটো ধরুন টেকওয়ে আমার মনে হয়। একটা হচ্ছে যে নকশালবাড়ি আন্দোলনের এইটা তারা ভেবে নিয়েছিলেন, একটা জায়গা থেকে তারা এই পরিক্রমাটাকে দেখেছিলেন, সেটা হচ্ছে যে ভারতবর্ষের কৃষকরা, তারা 19 শতাব্দীর থেকে যদি আমরা একদম হুল থেকে শুরু করি, সেখানেও কৃষকরা আছেন। 1855, 1857-এ উর্দি পড়া কৃষকদের লড়াই, যেটাকে সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে। 1860 যে আমরা নীল বিদ্রোহ দেখছি। এই যে একটা বিরাট লম্বা এবং সমস্ত সশস্ত্র বিদ্রোহের জায়গা থেকে, এমনকি চৌরি চৌরাতে গান্ধী যখন বলছেন সেখানে, এই যে লম্বা যে একটা, সেখান থেকে যে টেকওয়েটা, সেটা হলো যে কৃষক তাকে নিরীহ দেখলেও তা বিভিন্ন সময় সেই অস্ত্র ধারণ করেছে। এবং 40-এর দশকে তেভাগা আন্দোলন, 48-এর পরের থেকে আমাদের তেলেঙ্গানা আন্দোলন, এই পুরো ব্যাপারটাকে আত্মস্থ করে তো নকশালবাড়ি ঘটেছিল, এবং সেইখানে একটা বৈপ্লবিক পরিস্থিতিকে আমরা দেখেছিলাম। এবং তার ফলে একটা ছোট্ট কোনায় একটা জায়গা নকশালবাড়ি, যার কেউ নামও জানতো না, কিছুই জানতো না, তার কোনো আলাদা পরিচয়ও ছিল না, সেখান থেকে যে লড়াইটা শুরু করলো, সেটা কোথাও না কোথাওভাবে গোটা ভারতবর্ষকে প্রভাবিত করলো। তো সেইখানে সেই যে সময়টা ছিল, সেই সময়ে শত্রুও কিন্তু মানে সেই অর্থে কংগ্রেস সেখানে শাসক দল হিসেবে, এবং তারা জোরদার জমিদার পুঁজিপতিদের পার্টি, এবং
এটা খুবই একটা বড় একটা আইরেনি, বা এটা ধরুন আমাদের একটা খুব বড় রকম বিপর্যয়। সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তুলনা করলেও দেখবেন যে আজকে বাংলাদেশটা ৭১ হয়ে যাওয়ার পরে, এত বছর পরে বাংলাদেশে অন্য পরিঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ভারতবর্ষে এত কিছু আত্মদানের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জিত হলো 47 সালে। মাত্র 20 বছরের মধ্যে ভারতবর্ষের কৃষক, ভারতবর্ষের শ্রমিক, তারা একটা বড় বিট্রায়ালের মুখে পড়লেন। যে আমার সরকারটা এলো নতুন ভারত গড়ার প্রশ্ন নিয়ে, স্বপ্ন নিয়ে, নেহেরু সরকার, তারা আলটিমেটলি কোনোটাই কিছু করছেন না, যার ফলে 50-এর দশকের লড়াইটা এবং এমনকি ভূমি যে জমিদারি বিলোপ আইন, এই যে পুরো লড়াইটার যে বিভিন্ন ধাপ আছে, সেটা একটা কালমিনেশন নকশালবাড়িতে গিয়ে ঘটেছিল। এবং সেইটা একটা বৈপ্লবিক পরিস্থিতিতে, যেখানে সেটাকে আজকে সমালোচনা করলেও আমার মনে করি, আমি এটাকে অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে 70-এর দশককে মুক্তির দশক চারু মজুমদার বললেন, 75 সালের মধ্যে ভারতবর্ষ স্বাধীন হবেন, সেটা হয়তো রোবাস্ট রোম্যান্টিক একটা এক্সপ্রেশন, কিন্তু তার যে অন্তর্নিহিত যে শক্তিটা ছিল এবং ব্যাপকতা ছিল শ্রেণী আন্দোলনে, সেইটা কিন্তু পরবর্তীকালে সেটা ধাক্কা খেয়েছে। সেই ধাক্কাটা সামলাতে আমাদের সময় লেগেছে এবং আমাদের ভরকেন্দ্রটা পশ্চিমবঙ্গ থেকে শিফট হয়ে বিহারে ভোজপুরে গেছে, ভোজপুরের লড়াইগুলো শুরু হয়েছে। এবার এই যে পরিবর্তনের যে লম্বা সূত্রটা, সেটা ধরে আজকে 50-55 বছর পরে, মানে চারু মজুমদারকে লালবাজার লকআপে হত্যা করা হয়েছে 72 সালে, আজকে আমরা দাঁড়িয়ে আছি 2025 সালে। এর মধ্যে তো সমাজের পরিবর্তন এবং ধরুন এই যে রাষ্ট্রশক্তি, সে শক্তিশালী হয়েছে, তার নানা রকম পদ্ধতি। আজকে SIR তার একটা চরম উদাহরণ হিসেবে সামনে আসছে। একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছে, সেটা সম্পূর্ণত হয়তো রাষ্ট্রকে দখল করতে পারেনি, কিন্তু তার জায়গা থেকে তারও একটা বড় টেকার্স আছে, একটা বড় অংশ আছে, ধর্মকে ব্যবহার করা হচ্ছে সর্বত্র। তাহলে এই পুরো ব্যাপারটাকে যদি আমরা অ্যানালিটিক্যাল, এবং তার জন্যই আমরা নকশালবাড়ি আন্দোলনের একটা পর্যালোচনা করেছি, পার্টির নতুন করে শুরু হওয়া, যেটা আপনি বলছিলেন 3 জনের সেন্ট্রাল কমিটি, 74 সাল থেকে আমরা আবার যে নতুন করে পার্টিকে গড়ার কাজ শুরু করে দিলাম ওই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। তো সেইটার থেকে যে অগ্রগতি, সত্যিই তো আমাদের চারু মজুমদার শহীদ হয়েছেন, জওহর শহীদ হয়েছেন, সম্পূর্ণ তো প্রত্যক্ষ লড়াইয়ের মধ্যে দিয়ে শহীদ হয়েছেন। তারপরে দীর্ঘ সময় ধরে পার্টি সে ভূমিগত থাকতে হয়েছে, তাকে আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে। 92 সালে এসে আমরা, তার আগে নির্বাচনে অংশগ্রহণ করেছি IPF এর নামে, 92 সালে এসে আমরা প্রকাশ্যে CPIML হিসেবে কাজ করতে শুরু করেছি। তো এই পরিবর্তনগুলোকে তো এক একটা করে আমাদের সে মাইলস্টোন তৈরি করেছে, যার জায়গা থেকে আজকে আপনি যাকে বলছেন, অর্থাৎ আমরা কিন্তু তখনই সেখানে বলেছি, এই ডিবেটগুলোকে আমরা পেরিয়ে এসেছি এবং 2014 পর থেকে যে প্যারাডাইম শিফটটা ভারতবর্ষে হয়েছে, সেইটাকে ধরে আমরা আমাদের পরবর্তীকালে, আমি বলছিলাম যেটা আপনাকে, আমি শ্রোতাদের, দর্শকদেরও বলতে চাই, সেটা হচ্ছে যে 2013 সালে আমাদের রাঁচি কংগ্রেসের মধ্যে আমরা প্রথম একটা কর্পোরেট ফ্যাসিজমের কথা বলি। তখনও কিন্তু বিজেপি ক্ষমতায় আসেনি, তার পরের বছর নির্বাচনের সাকসেস স্টোরিটা তৈরি হচ্ছে। কিন্তু বাবরি মসজিদ ধ্বংসর পরের থেকে বিনোদ মিশ্রর লেখাগুলো যদি পরপর সাজানো যায়, দেখবেন কিভাবে আমরা ওইটাকে ধরে আমরা ওই জায়গাতে পৌঁছেছিলাম। এবং আমরা 10th কংগ্রেসে পাঞ্জাবে যেটা হয়েছিল, সেখানে কিন্তু আমাদের পুরো দলিলটাই, পার্টির কংগ্রেসের দলিলটাই ফ্যাসিবাদকে কিভাবে ডিফাইন করব, এটা ইউরোপিয়ান ফ্যাসিজম নয়, এটা ভারতীয় চরিত্র সম্পন্ন ফ্যাসিবাদ, সেটাকে আমরা ডিফাইন করেছি। 11th পার্টি কংগ্রেসে সেটাকে প্রতিহত করার জন্য কি করতে হবে। তো এই বুনিয়াদী বিষয়গুলো, যেমন লেফটের একটা কনসলিডেশন, সেটা হয়ে উঠতে পারছে না, সেটা বিভিন্ন কারণে হয়ে উঠতে পারছে না। এবং ভারতবর্ষে শুধুমাত্র বামপন্থা তারকে দেখা যাচ্ছে না বা ভিজিবিলিটি নেই, গোটা পৃথিবীতেই সেই অর্থে নতুন করে বামপন্থা হিসেবে যতটুকু যেখানে সাকসেস স্টোরি তৈরি হচ্ছে, সোশ্যাল ডেমোক্রেসির জায়গায় মোটামুটি একটা জায়গা আছে, সেখানে খুব একটা রেভলিউশনারি লেফট বিরাট কিছু অভ্যুত্থান করতে পারছেন এমনটা দেখা যাচ্ছে না। তো এই যে সেইটার সূত্র ধরেই, এবং আজকে কোনো ইন্টারন্যাশনাল সেন্টার নেই, আজকে এক সময়তে
রাশিয়ার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, বলতে হয়েছে। আজকে চায়নাকে আমরা অন্যভাবে ডিফাইন করছি, তাকেও আমরা কোনো কমিউনিস্ট সেন্টার হিসেবে মনে করতে পারছি না। তো এই যে একটা বিরাট ভ্যাকুম তৈরি হয়ে গেছে, সেখান থেকে নতুন করে একদম ফ্রম দ্য স্ক্র্যাচেস নতুন করে বামপন্থাকে রিডিফাইন করে আমাদের যে লড়াইটা শুরু করতে হচ্ছে, এবং তার একটা সামনের দিকে ছবি আমরা চাই, যেখানে আলটিমেট লড়াইটা কিন্তু ফাসিস্ট ফোর্সের সঙ্গে আমাদের লড়তে হবে। সেই লড়াইটা শুধুমাত্র এককভাবে লড়া যাবে না, সেটার জন্য একটা ইউনিফাইড প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমাদের যেতে হবে। এবং সেইটার মধ্যে লেফটকে আমরা, সেই জন্যই ধরুন আজকে পশ্চিমবঙ্গে নির্বাচন সামনে আছে, পশ্চিমবঙ্গে SIR হচ্ছে, আমরা কিন্তু ডিসপাইট অল আওয়ার ডিফারেন্সেস সেখানে তো একই প্রশ্ন আসবে যে লেফট ফ্রন্ট 34 বছর পশ্চিমবঙ্গে তারা ছিলেন, সেখানে আমাদের সেই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। সিঙ্গুর নন্দীগ্রাম পর্যায়ে আমরা সেই লড়াইয়ের মধ্যে ছিলাম। তো তারপরেও তো আমরা এখন আমরা ডায়ালগের মধ্যে আছি, আমরা আলোচনা করছি, আমরা তো চাইছি। সুতরাং আমাদের ভাবনাটা কিন্তু কি চাইছেন, বামফ্রন্টে যেতে? অবভিয়াসলি নট বামফ্রন্টে যেতে। তো বামফ্রন্টের স্বর্ণযুগে সেটা যাওয়াটাই তো সুবিধে ছিল। যদি আপনি ইলেকট্রাল, যেখান থেকে আপনি প্রশ্নটা করছেন, বিহারে গিয়ে আমাদের পরিবর্তনটা ঘটে যাচ্ছে, পুরো একটা ইলেকট্রাল আইডেন্টিটি নিয়ে আমরা সামনে আসছি। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা তো তখনই হতে পারত। তাদের অ্যাপ্রোচও ছিল যে বামফ্রন্টের মধ্যে আমরা অন্তত কনিষ্ঠতম শরিক হিসেবে যুক্ত হয়ে যাই। তা তো করিনি, কারণ আমাদের এসেনশিয়ালি ডিফারেন্সেস আছে, থাকবে, কিন্তু আমরা মনে করি পরিস্থিতির ওপরে ডিপেন্ড করে আমাদের কৌশল হিসেবে আমাদের বাকি বিষয়গুলোকে সম্পূর্ণ ধ্বস্ত না করে দিয়ে আমরা তাদের সঙ্গে নিশ্চয়ই যৌথ আন্দোলন, যুক্ত আন্দোলন করব। এবং আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমি শেষ কথা বলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে বাইনারি বলা হচ্ছে, এবং এটা সত্যিকারেরই দুটো দক্ষিণপন্থী দল, একটা ফ্যাসিবাদী দল, একটা দক্ষিণপন্থী দল, অপশাসনের নতুন নজির তৈরি করছে মমতা ব্যানার্জির সরকার। তার বিরুদ্ধে যদি কিছু করতে হয় তাহলে একটা তৃতীয় শক্তির উত্থান দরকার। সেই তৃতীয় শক্তির ফরমেশনটা তো এখনো দেখা যাচ্ছে না, কিন্তু আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি, আমরা সেটার জন্য এফোর্ট দেওয়ার চেষ্টা করছি। সেটা কোথায় গিয়ে দাঁড়াবে 2026-এ, শুধু নির্বাচন নয়, তারপরেও আমাদের এগোতে হবে। এই যে শর্ট টার্ম এবং লং টার্ম ভিশনের মধ্যে দিয়ে এগোনো, সেটা তো বামপন্থীদের করে যেতে হবে, তার জন্য প্রচুর মূল্য দিতে হবে। এবং সেই মূল্য দেওয়ার জন্য বিহার আজকে এত মূল্য, আগামী দিনেও আজকে এইবারের নির্বাচনে আমাদের প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, লক্ষ্যভ্রষ্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে। তো আবারও এই পরিঘটনাগুলো যখনই মরিয়া হবে, তখনই তারা এই ধরনের আক্রমণ শুরু করবে। পশ্চিমবঙ্গ সেই পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, বিভিন্ন দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা প্রতিহত হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে মানুষ সম্পূর্ণ, তো আমরা যেভাবে দেখি যে ধর্মের নামে, জাতপাতের নামে সম্পূর্ণ তো উল্টো দিকে চলে যাচ্ছে। বা বিহারেও আজকে ঠিকই জাতপাতকে অগ্রাহ্য, কারণ কাস্ট ইজ ক্লাস। বিহারের ক্ষেত্রেও কাস্টটা অনেকটাই ক্লাস আর কাস্ট মিলে বসে আছে। সুতরাং ক্লাস স্ট্রাগলটা কাস্টের মধ্যে দিয়েই হয়তো পরিচালিত হবে। সেটাও সম্পূর্ণ ধর্মের, কেউ বলছেন যে ওখানে হিন্দু মুসলমানের মধ্যে ডিভিশনটার মধ্যে ভোটটা হচ্ছে, একেবারেই হচ্ছে না, সেটা একেবারেই হবে না। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা যেমন আজকে আম্বেদকরকে নিয়ে চর্চা শুরু করেছি আমরা, যে পশ্চিমবঙ্গে এতদিন ধরে আমরা একটা গোদাভাবে ভাবতাম যে সব জায়গায় যা হোক, পশ্চিমবঙ্গ বামপন্থীদের গড়, এখানে কোনো জাতপাতের সমীকরণ নেই। অবশ্যই ছিল, আছে, থেকেও যাবে হয়তো, কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তো নতুন করে নতুন পরিভাষা তৈরি করতে হবে। নতুন প্রজন্ম আসছে, তাদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারছি না, তাদেরকে কিভাবে সঙ্গে নিয়ে যাওয়া, এবং একটা বিরাট ক্রাইসিসের মধ্যে থেকে, একটা সংকটের মধ্যে থেকে নতুন সম্ভাবনা তৈরি হবে, সেটার দিকে আমরা এগোচ্ছি। এই ভাঙা গড়ার মধ্যে, এই একটা কঠিন সন্ধিক্ষণে লড়াইটাকে জারি রাখা, সেটা আমার মনে হয় অত্যন্ত জরুরি, এবং সেটার জন্য মূল্য আমাদের দিতে হবে। সেই মূল্য দেওয়ার জন্য অন্তত পার্টি তৈরি হচ্ছে, সেটাই আমি এইটুকু বলতে পারি। আমি খুব বড় করে কিছু দাবি করছি না। নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে নাগরিক.নেটের 9 করে 4.5 বছরেরও আমরা পেরিয়ে এলাম। আমাদের বয়স প্রায় 5 ছুঁই।
এই গোটা যে আমাদের জার্নিটা, এটা পুরোটাই আপনাদের ভরসায়, আপনাদের অনুদানের ওপর ভিত্তি করে। আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো সাহায্য নিই না, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো সাহায্য নিই না, কর্পোরেট অনুদান গ্রহণের তো প্রশ্নই আসে না। আমরা চেষ্টা করেছি বাংলা ভাষায় একটা স্বাধীন সংবাদ মাধ্যম গড়ে তুলতে। কিন্তু বারবার করে যে কথাটা আমরা বলি, এই স্বাধীনতার তো একটা মূল্য রয়েছে। নাগরিককে চালিয়ে নিয়ে যেতে আমাদের ভরসা একান্তভাবে আপনাদের অনুদান, আপনাদের সমর্থন, আপনাদের সাহায্য। তাই নাগরিকের একটা নতুন পডকাস্ট সিরিজ আমরা যখন শুরু করতে চলেছি, তার আগে আবারও আমরা আপনাদের কাছে হাত পাতছি, আপনাদের দ্বারস্থ হচ্ছি। আপনারা নিজের নাগরিক নিজের ট্যাকে রাখুন। এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, তাতে ক্লিক করে আমাদেরকে অনুদান পাঠাতে পারেন, আপনারা নাগরিককে সমর্থন করতে পারেন। আমরা আপনাদের সাহায্য চাই, যাতে আমরা সত্যি স্বাধীন সাংবাদিকতা চালিয়ে যেতে পারি। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমি দুটো প্রশ্ন দিয়ে শেষ করব, আপনি সংক্ষেপে বলবেন। একদম ভিন্ন মেরুর দুটি রাজনৈতিক শক্তিকে নিয়ে। প্রথমজন মূলত একজন ব্যক্তি, রাহুল গান্ধী। আপনারা রাহুল গান্ধীর সাথে ঐক্যবদ্ধ হয়ে ভোটেও লড়ছেন, আন্দোলনের রাস্তাতেও রয়েছেন, অথচ কংগ্রেসের বিরুদ্ধে, গান্ধী পরিবারের বিরুদ্ধে, নকশালপন্থীদের সুদীর্ঘ আপনাদের লড়াইয়ের ইতিহাস রয়েছে। রাহুল গান্ধী এখন যে কথাগুলো বলেন, যেভাবে কথা বলছেন, তাকে অনেকটা ইউরোপের ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের কাছাকাছি অন্তত শোনায়। তো রাহুল গান্ধীর গত কয়েক বছরের এই রাজনৈতিক যে বিবর্তন বা উনি যে পজিশনগুলো নিচ্ছেন, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, এটাও কিন্তু ওই প্রশ্নটার মধ্যে মানে এই বিষয়টা একটা তো পরিস্থিতির চাপ আছে। এটা নয় যে এটা খুবই তিনি ইচ্ছে মতন করে তিনি ভেবে নিয়েছেন ব্যাপারটা। এটা তো এটা একটা কম্পালশনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। এবং আজকে ধরুন কংগ্রেস, তাকে বলতে হচ্ছে কাস্ট সেন্সাসের কথা। আমরা তো সেই টেকওয়েটা নিচ্ছি। তো আমরা এই কাস্ট সেন্সাসের কথাটা রাহুল অনেক জোরের সঙ্গে বলছেন। পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে তার একটা শক্তিও আছে বা তার একটা কারেন্সি আছে, সেই জায়গা থেকে তিনি বলছেন। এবং তার কিছুটা এভলিউশন আমি দেখতে পাচ্ছি, যে তার কথাবার্তার মধ্যে দিয়ে অনেকটা কাইন্ড অফ একটা লেফট রেটরিকের মতন সেইগুলো শোনাচ্ছে এবং তিনি জোরের সঙ্গে কথা বলছেন। ডেফিনেটলি সেটাকে আমরা মনে করছি যে তার এই মুহূর্তে সেটার একটা উপযোগিতা আছে, তার একটা কারেন্সি আছে, সেইটাকে আমরা অগ্রাহ্য করে যাচ্ছি না। কিন্তু এমনটা নয় যে তিনি লেফট হয়ে গেছেন। কিন্তু সামগ্রিকতার জায়গা থেকে যদি আজকের পরিস্থিতির মধ্যে যদি ইউনাইটেড এফেক্টটা দিতে হয়, সেখানে রাহুল গান্ধী আমার মনে হয় অন্যান্য কংগ্রেসি নেতৃত্বের চাইতে তিনি কিছুটা পরিস্থিতিটাকে বুঝতে পারছেন, সেটার সঙ্গে সাযুজ্য রেখে তিনি কথাবার্তা বলতে। এটাকে ওয়েলকাম করা ছাড়া তো আমার মনে হয় না সেটাকে ওয়েলকাম করাই উচিত। অভিজিৎ, আমার শেষ প্রশ্ন। একদিকে আপনারা যখন বিহারে এক ধরনের অনুশীলনের মধ্যে আছেন, যেটা সংসদীয় অনুশীলন, তেমনি নকশালপন্থী কমিউনিস্ট আন্দোলনের অন্য একটি ধারাও ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা যখন বড় হচ্ছিলাম তখন আমরা এরকম শুনতাম যে দুটো মূল অনুশীলনের জায়গা, একটা বিহার ঝাড়খণ্ডের অনুশীলনের জায়গা, একটা মধ্য ভারতের অনুশীলনের জায়গা। তো সাম্প্রতিককালে আমরা দেখলাম যে সিপিআই মাওবাদী দলের তারা একটা সামরিক এবং রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে গেলেন, তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে মারা গেলেন। এবং এও আমরা দেখলাম যে খুব গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা তারা দল ছেড়ে দিলেন। তারা বলছেন যে সশস্ত্র সংগ্রাম আর খুব একটা কার্যকরী পদ্ধতি নয়। আপনারা এর বিরোধিতাও করলেন, মানে যেভাবে তাদেরকে মারা হচ্ছে ইত্যাদি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যেটা লিবারেশনের রাজ্য সম্পাদককে তো বটেই, ব্যক্তি অভিজিৎ মজুমদারকেও, যে 2025-এর বাস্তবতায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে ভারতবর্ষের রাজনীতিতে 67 সালে যে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশ বদলে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিলেন, সেই স্বপ্নের আর বিন্দুমাত্র কোনো রেলেভেন্স আছে? ডেফিনেটলি আছে। যদি আমি আমাদেরটা ছেড়েও দিই, যে আপনি দুটো ধারার কথা বলেছেন, নকশালবাড়ি একটা সশস্ত্র সংগ্রামের রাস্তা ধরে সিপিআই মাওয়িস্ট হিসেবে ইভলভ করেছে। আজকে সেটা সংকট নয়, সেটা তো রাষ্ট্র তাকে সম্পূর্ণ তো নিকেশ করার জন্য একটা ডেডলাইনও বলে দিয়েছেন
অমিত শাহ একটা ডেডলাইন বলেছেন যে 31 মার্চ 2026। তার মধ্যে দেখবেন একটা জিনিসের একটু বেশি করে লক্ষ্য করলে দেখবেন যে যখন কংগ্রেসের সরকার ছিল তখন চিদাম্বরমও কিন্তু কখনো মাওয়িস্ট বলে শব্দটি বা মাওয়িজমের শব্দটি ব্যবহার করেননি, নাক্সালিজমের কথা বলেছেন, নাক্সালাইটস বলেছেন। আজকেও কিন্তু সেই শব্দটাকেই শব্দবন্ধকে ব্যবহার করা হচ্ছে। এটা শুধুমাত্র যে আমি বলছি যে শুধু সিপিআই মাওয়িস্টকে টার্গেট করা হচ্ছে, বিষয়টা তা নয়। এবং সেটাকে আজকে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ, অন্তত সচেতন মানুষ, আপনিও জানেন যে তা প্রকৃত উদ্দেশ্যটা কি। অর্থাৎ ছত্তিশগড়ের যে মাটির তলায় যে বড় মাইনিং, ওপেন কাস্ট মাইনিংয়ের জন্য এমনকি হাসদেওয়ের অরণ্যটাকে আদানিদের কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ তো আদিবাসী পপুলেশনটাকে ওখান থেকে সরিয়ে দিয়ে ওটাকে স্যানিটাইজ করে গাছগুলোকে মানে জঙ্গলটাকে শেষ করে দিয়ে ওখানে মাইনিংয়ের জায়গাটা খুলে দেওয়ার প্রকৃত উদ্দেশ্য মাওবাদী দমনের নামে এটাকে করা হচ্ছে। কিন্তু দেখুন প্যারালেলি আর একটা ঘটনাও আছে। আপনি বলছেন বাসব রাজুকে হত্যা করা হলো, তারপরে একটা বড় অংশ তারা আত্মসমর্পণ করছেন, সারেন্ডার করে দিয়েছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার একটা অংশ তারা বলেছেন যে আমরা লড়াইটা চালিয়ে যাব। এখন এইগুলো খুব এই ডায়নামিক্সগুলো কিন্তু খুব ন্যাচারাল ডায়নামিক্সের জায়গা থেকে, এইগুলো কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয়। যে ধরুন 70 সালে চারু মজুমদারকে হত্যা করার পরেও তো এই ক্লেমটা করা হয়েছিল যে নকশালবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া। সেটা তো সম্ভব হয়নি। প্র্যাকটিক্যালি কোথাও না কোথাও গিয়ে সে গণ আন্দোলন বলুন বা জনগণের স্বার্থই পার্টির স্বার্থ, তার চারু মজুমদারের শেষ লেখাটাকে ধরে যে আমরা তার প্রস্থান বিন্দু হিসেবে শুরু করলাম নতুন করে। তো আজকেও এইটা সম্পূর্ণ তো, এবং আপনি সশস্ত্র সংগ্রামকে তো সে অর্থে যে 70 সালে যেটাকে আমরা সম্পূর্ণ তো একটা বিপ্লবকে সামনে ভিজুয়ালাইজ করে যে জায়গাতে ছিলাম, আজকে সেটা সম্ভব নয়। কিন্তু তার মানে তো এটা নয় যে রাষ্ট্র, সেই বুর্জোয়া রাষ্ট্রটা আজকে যদি সে ফাসিজমকে নিয়ে আসে, আলটিমেটলিতে সে সমস্ত রকম প্রতিবাদকে, সমস্ত রকম অপোজিশনকে সে শেষ করবার চেষ্টা করবে এবং সেটা বল প্রয়োগ করে করবে। তার বিরুদ্ধে তো লড়াইটা একটা প্রতিস্পর্ধী লড়াইটা কিন্তু শেষ অবধি গিয়ে সশস্ত্র আন্দোলনের জায়গাতে গিয়ে দাঁড়ায়। এবং এই যে আমরা গণমিলিশিয়ার যে কনসেপ্টটা আছে সেখান থেকেও সেটা না হতে পারে, সেটা রাশিয়ার বিপ্লবের মতন হতে পারে যে সেটা মানে রক্তপাতহীন বিপ্লব হলো 1905-এর পরে 1917-র একটা বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। তা সেরকম যদি একটা জনজাগরণ গোটা দেশ জুড়ে এই ক্রাইসিসের মধ্যে থেকে হয়, সেটা নিশ্চয়ই হবে। কিন্তু আমি বলছি না যে সশস্ত্র সংগ্রামের গোটা লজিকটাই ভুল ছিল, আজকে তার কোনো জায়গাতে তার কোনো সে অর্থে প্রাসঙ্গিকতা নেই, এমনটা তো হবে না, এটা তো হতে পারে না। কারণ এই জায়গাগুলো আমি বলছি না যে একমাত্র ট্যাকটিক্যাল এবং পলিটিক্যাল লাইন হিসেবে সশস্ত্র সংগ্রামকে নিয়ে এগোনো, সেটা নিশ্চয়ই সম্ভব নয়। কিন্তু আঘাতের যদি হয়, রাষ্ট্রের আঘাতের প্রত্যাঘাত, সেখানে মানুষ কি করবেন, সেটাতে সাধারণ মানুষও অনেক সময় অস্ত্র ধরেন, তাই না? নকশালবাড়ির ক্ষেত্রে আমরা সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি। তারপরে না হয় কমিউনিস্ট পার্টি সেটাকে একটা শেপ দিতে পেরেছে। তেভাগার লড়াইটাও তাই, তেলেঙ্গানার লড়াইটাও তাই, এমনকি সিঙ্গুর নন্দীগ্রামের লড়াইটাও তারাও তো শেষ অবধি লাঠিটা নিয়ে হাতে দাঁড়িয়েছে, গুলি খেয়েছে, তাই না? তো এইটা খুব তো ন্যাচারাল বিষয়। এইটাকে অগ্রাহ্য করে দিয়ে আমি আজকে যদি বলি যে না, আমি সম্পূর্ণ তো সশস্ত্র লড়াইয়ের রাস্তা ছেড়ে দিয়ে সেটা কোনোদিনই আর সম্ভব নয়, এই কনক্লুশনে আসার সময় আসেনি। অভিজিৎদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ভেবেছিলাম, মানে প্রাথমিক পরিকল্পনা ছিল যে শুধু বিহার নির্বাচন নিয়ে কথা বলবো, কিন্তু আমরা আরও বেশ কিছু অলিগলিতে আমরা ঢুকে পড়লাম। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমরা অভিজিৎ মজুমদারের সাথে কথা বললাম মূলত বিহার নির্বাচন নিয়ে। আপনারা যারা নাগরিক.net-এর পডকাস্ট সিরিজ দেখছেন, সব প্রশ্ন চলবে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমাদের এই উদ্যোগকে সমর্থন করুন, সাবস্ক্রাইব করুন। যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।